সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আজকের আমাদের ভিডিওটি অন করছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ এবং ভালোবাসা। আশা করছি পড়াশোনার সাথে আছেন। আমি আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি কবিতা, এবং এটি হচ্ছে বিখ্যাত কবিতা। কোন কবিতা মনে করতে পেরেছেন? হ্যাঁ, আমি বলছি তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা। এই কবিতা কে লিখেছেন? শামসুর রহমান। প্রথম প্রশ্নটা হলো, আমরা যে কবিতাটি পড়ছি, কোন কবিতাটি পড়ছি? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে বা কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? এটি মূলত ছিল বন্দি শিবির থেকে। কি বলেছি? বন্দি শিবির থেকে, সেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বন্দি শিবিরটাকে, বন্দি শিবির হলো একটা কবিতার বই। এই কবিতাতে সর্বসাকল্যে 38টি কবিতা রয়েছে। এই 38টি কবিতার মধ্যে প্রথম কবিতাটি হলো আমরা যেটা বলতেছি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই কাব্যের মধ্যে সবগুলো কবিতাই গুরুত্বপূর্ণ। তন্মধ্যে দুটি কবিতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন দুটি কবিতা? আমরা যেটা প্রথম পড়তে যাচ্ছি এখন, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এই কবিতা, এবং আরেকটা হচ্ছে স্বাধীনতা তুমি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেটা কিন্তু বিভিন্ন স্কুল কলেজে প্রায় আবৃত্তি হয়। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝোর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি রদিলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্যমের অবাধ সাঁতার ডট। আজকে আমরা যেটা বলতেছি সেটা হলো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহ। মানে চমৎকার কবিতা। সর্বমোট মানে আপনাদের এখানে যে কবিতা, বিশেষ করে যে নবম এবং দশম শ্রেণীর বইতে যে লাইনগুলো সংযুক্ত হয়েছে, সর্বমোট 46টি লাইন সংযুক্ত করা হয়েছে। তার মানে কি বলছে? 46। শেষের দিকে লেখা দেখবেন যে ঈষৎ সংক্ষেপিত। তার মানে হচ্ছে কবিতাটা একটু বড় ছিল, এটাকে ছোট করা হয়েছে। 46 46টি কবিতার লাইন রয়েছে বা পংক্তি রয়েছে। এই 46টি কবিতার লাইনের ভাজে ভাজে স্বাধীনতার যে সুধাগন্ধ, স্বাধীনতার যে চেতনার বীজ, স্বাধীনতার যে ক্ষরণ, স্বাধীনতার যে প্রেক্ষাপট, স্বাধীনতার যে ওই সময়কালীন, বিশেষ করে তৎকালীন যে অবস্থা, যে পরিস্থিতি, মানুষের মেন্টালিটি, দেশের পরিস্থিতি, সার্বিক বিষয় মানে এই কবিতার মধ্যে তিনি তুলে আনার চেষ্টা করেছেন। পুরো কবিতাতে কয়টি স্তবক রয়েছে? পুরো কবিতাতে স্তবক রয়েছে 6টি। মানে আপনাদের নবম দশম শ্রেণীর বইতে যেটা উল্লেখ আছে সেখানে স্তবক রয়েছে কয়টি? 6টি। স্তবক মানে কি? স্তবক মানে হচ্ছে নর্মাল সেন্সে, কবিতা ভাষা বলতেছি না, আপনি যেটা তাড়াতাড়ি বুঝেন, নর্মাল সেন্সে বলতেছি। আমরা যেরকম রচনা লিখতে গিয়ে প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা এরকম যেরকম বুঝি, কবিতার ক্ষেত্রে দেখবেন কয়েকটা লাইন ঠিক সেমভাবে, কয়েকটা লাইনের পর এক লাইন গিয়ে পাচ্ছে, আবার শুরু হয়েছে এরকম। তো যখন এরকম কয়েকটা লাইন মিলে একটা প্যারা হয়, আপনি ধরে নেবেন সেটা হচ্ছে একটা স্তবক। তাহলে স্তবকগুলোতে কী থাকে? স্তবকগুলো থাকে ভাবের প্রবর্তনা। ধরুন একটা কবিতা একটা কাহিনীর মতো করে শেষ করবে, তো এই কাহিনীর মতো করে শেষ করবে, সে কিছু সময়ের জন্য একটা ভাব নিয়ে কেনা থাকবে, আরেকটা ভাব নিয়ে কেনা থাকবে, আরেকটা ভাব নিয়ে, পুরোটা মিলে একটা অখণ্ড কবিতা হয়ে যায়। হ্যাঁ, তার মানে আমরা বুঝে নিলাম যে কি বুঝে নিলাম? আমরা বুঝে নিলাম যে স্তবকের মধ্যে কি থাকে? ভাবের প্রবর্তনা থাকে। ওকে, এই দুটি কবিতা, কোন দুটি কবিতা? যে স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই দুটি কবিতায় মানে 1971 সালের সম্ভবত 25শে মার্চ তিনি
আসলে ওই সময়টা তো এত কঠিন একটা পরিস্থিতি ছিল, আপনাদের যদি নিকটস্থ কোনো আশেপাশে বা কোনো শরীর রক্তের সম্পর্কে যদি ফ্রিডম ফাইটার থাকে তাহলে তাদের সাথে আপনি কথা বলে দেখতে পারেন। তারা কিন্তু বলবে যে ওই সময় পাখির জীবনের মূল্য ছিল কিন্তু মানুষের জীবনের কিন্তু কোনো মূল্য ছিল না। এত অকপটে, এত মানে অবহেলায়, মানে কি বলা হয় যে মানুষের জীবনের কোনো মূল্যই ছিল না। হ্যাঁ, যেখানে সেখানে মনে করেন পাকিস্তানি মিলিটারিরা সন্দেহ হলে গুলি করে মেরে ফেলতো। সুতরাং মানে কোনো যুক্তি সেখানে উপস্থাপন করা যেত না, কোনো যুক্তি তারা মানত না। তার সন্দেহ হয়েছে, ওকে দ্যাটস ফাইন, গুলি করে মেরে ফেলবে। এই কারণে যেটা বলা হয় যে শামসুর রহমান যেটা করেছিলেন, তিনি একটু আশ্রয়ের খোঁজে, একটু শান্তির খোঁজে তিনি গ্রামের দিকে চলে যাচ্ছিলেন, বা গ্রামের দিকে তিনি একটু শান্তির খোঁজে চলে গিয়েছিলেন। এবং সেখানে গিয়ে তিনি আসলে ছটপট করতেছিলেন। একদিকে দেশের ভয়াল মানে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, পাকিস্তানি মিলিটারির আক্রমণ শুরু করেছে, বুদ্ধিজীবীদের ধরে ধরে তাদেরকে গুলি করতেছে, মানে মেরে ফেলতেছে। যারা স্বাধীনতাকামী বা মুক্তিযোদ্ধা এদেরকে ধরে ধরে নির্বিচারে তাদেরকে গুলি করে মারতেছে। মানে তাদের যেরকম যে নারীদের প্রতি তারা লোলুপ, সে নারীদের ধরে নিয়ে তাদের ব্যাংকারে নিয়ে মানে নির্যাতন নিপীড়ন করতেছে। তো সব কিছু মিলে একটা মানে বিভীষিকাময় অবস্থা। তিনি পত্রিকার পাতা মানে খুললেই উনি দেখতে পারেন যে মানে খুব তখন যে একটা ক্রিটিক্যাল মোমেন্ট, যেটাকে বলা হয় ক্রান্তি লগ্ন, এটা থেকে তিনি মানসিকভাবে স্বস্তি পাচ্ছিলেন না। তিনি কবিতা লিখবেন, কবিতাও তার মধ্যে উঠে আসতেছে না। তবু এর মধ্যে তিনি যেটা করলেন, ওই যে গ্রামে থাকাকালীন, ওই যে আশ্রয়ের জন্য গিয়েছিলেন, গ্রামে থাকাকালীন তিনি দুটি কবিতা লিখেছিলেন। একটা হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, এবং আরেকটি হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তো ওই যে বললাম 38টি কবিতার মধ্যে আপনাদের কী বলেছে, 38টি কবিতার মধ্যে এই দুটি কবিতা উনি গ্রাম মানে যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে বসে বসে তিনি এই দুটি কবিতা লেখার চেষ্টা করেছেন। বাকি কবিতা বিভিন্ন প্রেক্ষাপটে লিখেছেন। তোকে আমরা পুরো কবিতাটি একটু ধরে ধরে, মানে কবিতার লাইন টু লাইন আমি একটু ধরে ধরে আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার ব্যাখ্যা। আমরা কয়েকটি পংক্তি ধরে ধরে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করছি সাথে থাকবেন যতক্ষণ আমাদের ব্যাখ্যাটি শেষ হচ্ছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবরা। কবিতা চতুষ্টয়ে বোঝানো হয়েছে এক অনন্য অনুভবে ঋদ্ধ অধিকারের নাম স্বাধীনতা, যা সহজলভ্য ও সহজপ্রাপ্য নয়। এর জন্য অনেক রক্ত দিতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এদের স্বাধীনতার জন্য অনেকবার খান্ডব দাহন, রক্তগঙ্গা দেখেছে। খান্ডব দাহন বলতে মহাভারতের বর্ণিত খান্ডব বন, যা ভীষণ অগ্নিকাণ্ডে পুড়ে ধ্বংস করা হয়েছিল। বারবার দানবেরা আমাদের স্বাধীনতাকে হরণ করতে চেয়েছে। এদেশ বারবার রক্তস্রোতে ভেসেছে। এবার স্বাধীনতা অর্জন করে তবেই ক্ষান্ত হবে দেশের মানুষ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসে। এখানে উপমা হিসেবে টেনে নেওয়া হয়েছে সাকিনা বিবিকে, উপমা হিসেবে নিয়ে আসা হয়েছে হরিদাসীকে। অর্থাৎ তারা অপরিমিত ত্যাগ তিতিক্ষার পথ বেছে নিয়েছে স্বাধীনতা লাভ করতে। এজন্য
এদেশের নারীরাও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। ওই যে বললাম সাকিনার হরিদাসের কথা, সাকিনার হরিদাসের স্বামী দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে তারা মৃত্যুবরণ করেছেন। ফলে সহায় সম্বরম হারিয়ে কপাল ভেঙেছে সাকিনা বেগম, আর স্বামী হারিয়ে শীতের সিঁদুর মুছে গেছে হরিদাসের। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্রাঙ্ক এলো দানবীর মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। কবিতার ভাষাগুলো খুবই সরল। আসুন এবারের বিশদ ব্যাখ্যাটা জেনে নিই। পাকিস্তানি হানাদার বাহিনীর জলপাই রঙের ট্রাঙ্ক দানবের মতো চিৎকার করতে করতে শহরে ঢুকে পড়ে। তারা কামানের গোলা আর অগ্নিকাণ্ডে শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে। নির্বিচার হত্যা ও ধ্বংসযজ্ঞে উজাড় হয় বস্তি, ছাত্রাবাস। বাঙালিরা স্বাধীনতা ছিনিয়ে আনবে বলেই হানাদাররা এ ধরনের ধ্বংসযজ্ঞ চালায়। রিকারলেস রাইফেল আর মেশিন গান খই ফোটার যত্রতত্র। তুমি আসবে বলেই ছাই হলো গ্রামের পর গ্রাম। পঙ্ক্তিত্ররা বোঝানো হয়েছে শহরে গণহত্যা ধ্বংসের পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনী গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে। তারা স্বয়ংক্রিয় রাইফেল আর মেশিন গানের অবিরাম গুলি বর্ষণ করে যেখানে সেখানে। অসংখ্য মানুষকে হত্যা আর বাড়িঘর লুটপাটের পর পুড়ে ছাই করে দেয় গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলে একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর ভয়ঙ্কর ও বীভৎস আক্রমণ চালায়। তারা দেশে গণহত্যা চালিয়ে মানুষের বাস্তুভিটা ভগ্নস্তূপে পরিণত করে। প্রভুর বিধ্বস্ত ভিটায় দাঁড়িয়ে একটা কুকুর কেবল একটা আর্তনাদ করে। হানাদারদের নিষ্ঠুর হাত থেকে বেঁচে যাওয়া অবুঝ শিশু পিতামাতার লাশের উপর হামাগুড়ি দেওয়ার দৃশ্য ভীষণ বেদনাদায়ক। স্বাধীনতা, তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাসতা হয়ে বসে আছে। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চোখ। স্বদেশের স্বাধীনতার আনন্দ অনুভব করার জন্য অপেক্ষা করে আছেন চলার শক্তিহীন বয়সের ভারে নুজ্জেক থুরথুরে বুড়ো। সবকিছু হারিয়ে উদাস হয়ে বসে আছেন তিনি। তার চোখের নিচে বিকালের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে মাথার অবশিষ্ট চুল। স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ করে। পঙ্ক্তিত্রয় দ্বারা বোঝানো হয়েছে স্বাধীনতার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে। তার মতো অগণিত নারী নিঃস্ব হয়ে গেছে। যদি এটি প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে, তারা স্বামী সন্তান ভাই বোন বাবা মা আশ্রয় সবকিছু হারিয়েছে। আছে শুধু পোড়া ঘরের আধো পোড়া খুঁটি। নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে সে নিজের অসহায় অবস্থা ঘোষণা করছে। স্বাধীনতা, তোমার জন্য হাড্ডি সারে কনাথ কিশোরী শূন্যতার হাতে বসে আছে পথের ধারে। কবি চমৎকার উপমায় বর্ণিত করেছেন স্বাধীনতার চেতনাকে। আমরা যদি বস্তুনিষ্ঠভাবে ব্যাখ্যা করতে যাই তাহলে এবার বলতে পারি যে স্বাধীনতার জন্য কত বাবা মা হারিয়েছেন তাদের প্রিয় সন্তান। একইভাবে কত সন্তান হারিয়েছে তাদের বাবা মাকে। অসহায় এসব শিশু দারিদ্র্যের কষাঘাতে হাড্ডিসার। তারা পথের ধারে শূন্যতার হাতে অপেক্ষায় বসে আছে। তাদের অধিকার কখন তারা ফিরে পাবে?
তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে, রোস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। পুরোটা কবিতাতে রয়েছে টান টান উত্তেজনা, স্ফুলিঙ্গের মতো আমাদের চেতনা, আমাদেরকে জাগরুক করে তোলে। এক কথায় পাকিস্তানি যুদ্ধবাজ সেনাদের গুলিতে ও বেনেটের আঘাতে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। শাহবাজপুরের জোয়ান কৃষক সগির আলী, জেলে পাড়ার দুর্দান্ত সাহসী লোক কেষ্ট দাস, এদেরকে হানাদার হত্যা করেছে। মেঘনা নদীর দক্ষ মাঝি মতলব মিয়া জীবনের ঝুঁকির মুক্তিযোদ্ধাদের পারাপার করেছেন, নিজের জীবন দিয়ে তাদেরকে বাঁচিয়েছেন। তাকেও হত্যা করেছে দানবেরা। ঢাকার রিক্সাওয়ালার রোস্তম শেখকে নির্মম ভাবে হত্যা করেছে হানাদাররা, তার ফুসফুসে এখন পোকার দখলে। স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষায় তারা জীবন উৎসর্গ করেছে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য এই স্বাধীনতা। সব বয়সের তারুণ্যদীপ্ত স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তেজি তরুণ মুক্তিযোদ্ধাদের মরণপণ যুদ্ধে পাকিস্তানি সেনারা পর্যদস্ত হয়েছে। তারা মুক্তিবাহিনীর প্রচন্ড আক্রমণের শিকার হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এভাবেই হানাদারদের শক্তি নিঃশেষ হতে থাকে ক্রমশ। আর স্বাধীন বাংলাদেশের আসন্ন জন্মের প্রতীক্ষা করতে থাকে এদেশের মানুষ। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে এই স্বাধীনতা। পঙ্ক্তিগুলো দ্বারা বোঝানো হয়েছে এদেশের মানুষের কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা আসতে তখন আর দেরি নেই। এদেশের মানুষ বুঝে গেছে স্বাধীনতা তাদের দরজায় করাঘাত করছে। কেননা তাদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা, তাদের শ্রম ও ত্যাগ বৃথা যেতে পারে না। এদেশের মানুষের এত রক্ত, আত্মত্যাগ বৃথা যেতে পারে না। বিজয়ের জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে জাতীয় পতাকা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় স্বাধীনতা আসবেই। নবীন রক্তের প্রাণ স্পন্দন আর আত্মত্যাগের মহিমায় বাঙালির স্বাধীনতাকে ছিনিয়ে আনবেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। জানি না ক্লাসটি কেমন লেগেছে। যদি ক্লাসটি আপনার ভালো লেগে থাকে, ন্যূনতম যদি আপনার উপকারে আসে, তাহলে আপনার প্রিয়জনদের সাথে একটু শেয়ার করবেন। এবং ক্লাস সম্পর্কে যদি সম্পূরক কোনো প্রশ্ন করা থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট অপশনে জানাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুকে টিউটোরিয়াল স্কুল আমাদের একটা গ্রুপ রয়েছে। এছাড়া ফেসবুকে মুন্সি আলিম লাইক পেজ রয়েছে, সেখানে আপনারা মেসেঞ্জার অপশনে গিয়ে আপনাদের সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। অথবা কোনো ক্লাসের যদি আপনাদের চাহিদা থাকে অনায়াসে কিন্তু আপনারা কী করতে পারেন, কমেন্ট অপশনে আপনারা জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং পড়াশোনার সাথে থাকুন। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।